হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পার্ট 1 আজকের আমাদের আলোচ্য বিষয়। এখন হিউম্যান রিসোর্স কী সেটা আগে বুঝতে হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা কী? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইজ এ ফাংশন অফ guiding human resource into a dynamic organization that obtains its objective to satisfaction of the organization. এই করার জন্য হিউম্যান যে রিসোর্স তার ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন যে পদ্ধতি গ্রহণ করা হয় সেটাই হচ্ছে ব্রডার সেন্সে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কনসেপ্ট অ্যাকচুয়ালি 1931 সালে লেবার অফিসার বিভিন্ন অর্গানাইজেশন নিয়োগ করতো, তারা মূলত এমপ্লয়ি ডিসিপ্লিনটা দেখতো। এই আস্তে আস্তে তাদের এরিয়া আরও ইভলভ করে। তারপরে ওয়েলফেয়ার অফিসার আসে 1948 সাল নাগাদ। তারা হচ্ছে একই সাথে সাথে যে এমপ্লয়ি ডিসিপ্লিনের সাথে সাথেও কীভাবে যে হিউম্যানদের ব্যবস্থা করা যায়, বাচ্চা থাকলে মহিলারা যদি কাজ করে ক্রেশের ব্যবস্থা করা, তাদের হেলথ চেক আপ করার ব্যবস্থা থাকা, কিছু কিছু ওষুধ বা এইসবের ব্যবস্থা করা, এই সবগুলো আসলো। 1960 সালে এর পার্সপেক্টিভ আরও বড় হলো। সেখানে হচ্ছে পার্সোনাল ফাংশনগুলোকে যুক্ত করা হলো এবং 1990 সাল নাগাদ বড় বড় অর্গানাইজেশনগুলো এই HRD ফুল ফ্লেজ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের এগুলো আসলো। এর অবজেক্টিভ কী সেটা আমরা পরে আরও ডিটেলসে আলোচনা করছি। এখন হিউম্যান রিসোর্স একটা রিসোর্স যারা ইকোনমিক অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে নিজেরা, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে তারা বেনিফিশিয়ারিও। অর্গানাইজেশনে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার জন্য যেসব উন্নতি হয় তারা তার উপভোক্তা। এখন এই হিউম্যান রিসোর্স প্ল্যান করতে হয় বিভিন্ন বড় ক্ষেত্রে, শুধু অর্গানাইজেশনের ক্ষেত্রে নয়, এটা একটা দেশ বা রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন তার কিছু কোয়ান্টিটেটিভ ডাইমেনশন আছে, যেমন পপুলেশন পলিসি কীরকম তার উপর ভিত্তি করে, যেমন ফার্টিলিটি রেট কত, ম্যারেজ রেট কত, মর্টালিটি রেট কত, এইগুলোর উপর ভিত্তি করে যে নিউট্রিশন, এডুকেশন, হাউসিং, ট্রান্সপোর্টেশনের নেটওয়ার্ক, এই সবগুলো হচ্ছে জড়িত আছে। এরপরে দেখতে হয় যে আমাদের পপুলেশন স্ট্রাকচার, তার ভিতর যেমন আছে সেক্স কম্পোজিশন, এইজ কম্পোজিশন, মাইগ্রেশন কীরকম লোকের হচ্ছে, এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে কীরকম কর্মক্ষম লোক পাওয়া যাবে কী সেক্টরে, এইগুলো ঠিক করা হয়। লেবার ফোর্স পার্টিসিপেশন খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে টোটাল পপুলেশনের কত লোক নন ওয়ার্কার, যেমন হচ্ছে ফুল টাইম স্টুডেন্টস, পার্সন এনগেজড ইন হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, ডিপেন্ডেন্টস বাট নট ডুইং ওয়ার্ক, রিটায়ার্ড পার্সনস, বেগার্স, inmates of penal, charitable or mental institutions, unemployed persons, এরা বাট অ্যাভেলেবেল ফর ওয়ার্ক, এরা যেমন এখনও ইকোনমিক ডেভেলপমেন্টে কাজ করছে না। কিন্তু কারা হচ্ছে ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন, যেমন হচ্ছে এমপ্লয়িজ, এমপ্লয়ার, সেলফ এমপ্লয়েড পারসন, এরা হচ্ছে, এবং যারা হচ্ছে ফ্যামিলি এন্টারপ্রাইজে উইদাউট পেতেও কাজ করছে, তারা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিতে কাজ করছে। এখন আর কিছু হচ্ছে কোয়ালিটেটিভ ডাইমেনশন, যেমন হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং পলিসি। এখানে হচ্ছে টেকনোলজিক্যাল প্রোগ্রেস কীরকম, লেভেলস অফ এডুকেশন কীরকম, এই সবগুলো হচ্ছে আমাদের চিন্তা করতে হয়। হেলথ অ্যান্ড নিউট্রিশন ফেসিলিটিস সেই জায়গায় কীরকম, পাবলিক স্যানিটেশন, পারচেজিং পাওয়ার অফ পিপল, ক্লাইমেট, অ্যাভেলেবিলিটি অফ মেডিকেল ফেসিলিটিস, এইগুলো হচ্ছে সব কোয়ালিটেটিভ ডাইমেনশন। কোয়ালিটেটিভ ডাইমেনশন আর একটা হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি, মানে সেখানে কোনো সোশ্যাল, ইকোনমিক আর রিজিওনাল ডিসক্রিমিনেশন ঘটছে কি না, এইগুলো সব কোয়ালিটেটিভ ডাইমেনশন। এগুলো অর্গানাইজেশন এবং একটা দেশ বা একটা রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। এবারে আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের পরে আসছে হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট, মানে এটা হচ্ছে
ব্রডার সেন্সে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টেরই মানে একটা অংশ। তাতে আমরা দেখব যে অবজেক্টিভস কী কী হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্টের। সেখানে হচ্ছে টু অ্যাচিভ অ্যান এফেক্টিভ ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স যা আছে কোনো অর্গানাইজেশনের, তার যাতে পুরোপুরি এফেক্টিভ ইউটিলাইজেশন হয়। তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন অ্যান অ্যাডিকুয়েট অর্গানাইজেশনাল স্ট্রাকচার, মানে ওয়ার্কিং রিলেশনশিপ এইটা তৈরি করতে হবে, যাতে করে তার ফাংশন, পজিশন, জব, এইগুলো রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি কী হবে, এগুলো ওয়েল ডিফাইন্ড থাকে। তারপরে হচ্ছে টু সিকিওর অ্যান ইন্টিগ্রেশন অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস উইথ দ্য অর্গানাইজেশন বাই রিকনসিলিং ইন্ডিভিজুয়াল অফ গ্রুপ গোলস। তাহলে এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হয়, যাতে করে পার্সোনাল জিলাসিস, রিলেশনশিপ, কনফ্লিক্ট, এইগুলো ফেভারিটিজম, এইসব জিনিসগুলো না আসে। জেনারেট ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস উইদিন দ্য অর্গানাইজেশন বাই প্রোভাইডিং appropriate opportunities for achievement of employees through training, যাতে প্রত্যেক গ্রুপ এবং প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ট্রেনিংয়ের মাধ্যমে তার আরও আপলিফ্ট করা যায়। কারণ হিউম্যান রিসোর্স কতটা আমাদের ডিভিডেন্ড দেবে, কতটা লিমিট হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। সেই জন্য প্রপার ট্রেনিং, গাইডেন্স, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট এইগুলো করে আজকে যেই লোকটা যেই রকম পেরিফেরিতে কাজ করছে, তারকে আমরা অনেক গুণ তার কর্মক্ষমতাকে দিন বাই দিন বাড়িয়ে দিতে পারি। টু রেকগনাইজ অ্যান্ড স্যাটিসফাইড ইন্ডিভিজুয়াল নিডস অ্যান্ড গ্রুপ গোলস, যাতে করে ইকুইটেবল রিমিউনারেশন, এই মানিটারি কম্পেনসেশন, এইসব জিনিসগুলো হয়। যেমন হ্যাজার্ড লাইফ বা ইলনেস, ওল্ড এজ, এইসব সময়ে যাতে তাদের দেখভাল করা যায়, এইগুলো হচ্ছে এইগুলো একটা লক্ষ্য, অবজেক্টিভ। টু মেনটেন হাই মরাল, যাতে করে ওয়ার্কাররা নিজেদের ভিতরেই যে অর্গানাইজেশনে কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য ইনডিউসড হয়, মোটিভেটেড হয়, সেলফ মোটিভেটেড হয়। এইটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা কাজ। এবারে আমরা দেখছি অবজেক্টিভ, এবারে আমরা দেখছি ফাংশন অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এতে হচ্ছে প্রথমে আসছে যে কি করতে হয়, ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট। এইখানে প্রথমে দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যান্টিসিপেটিং ভ্যাকেন্সিস, যে আগামী দিনে কোন জবের বা কোন পোস্টের জন্য কীরকম লোক দরকার হবে, সেটা একটা অর্গানাইজেশনকে আগে থেকে ভাবতে হয়। এটাই হচ্ছে তাদের ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট বা প্ল্যানিং। আর একটা হচ্ছে রিক্রুটমেন্ট বলতে একটা রিক্রুটমেন্ট প্রসেস অ্যাকচুয়ালি কতগুলো ভাগ থাকে। প্রথম পার্টটাকে আমরা রিক্রুটমেন্ট বলছি, সেটা হচ্ছে কোয়ালিফাইড পারসনসকে কোনো ভ্যাকান্সি প্রতি অ্যাট্রাক্ট করা, তাকে আমরা রিক্রুটমেন্ট বলছি। তারপরে হচ্ছে অর্গানাইজিং ম্যান পাওয়ার রিসোর্সেস, আমাদের যে ম্যান পাওয়ার আছে তাকে ঠিকভাবে কীভাবে কাজে লাগাবো, সেখানে হচ্ছে প্রথমে ভাগগুলোর ভিতর প্রথমে হচ্ছে অর্গানাইজেশনাল প্ল্যানিং, যাতে অর্গানাইজেশনাল স্ট্রাকচার এবং ম্যান পাওয়ার নিড এইটাকে ঠিক করতে হবে। সিলেকশন হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসের দ্বিতীয় ভাগ, যেখানে হচ্ছে আমরা যতজন প্রসপেক্টিভ অ্যাপ্লিকেন্ট আমাদের কোনো পোস্টের বা ভ্যাকেন্সির অ্যাগেনস্টে আমাদের জানালো, তাদের উইলিংনেস শো করলো, সেখানে তাদের অ্যাপ্লিকেন্টসগুলোর আমরা বিচার করব এবং সেটা কোয়ালিফিকেশন অনুযায়ী তাদের সুইটেবিলিটি ডিটারমাইন করে, সেটাকেই বলছি সিলেকশন। ক্লাসিফিকেশন অফ এমপ্লয়িজ, এইখানে হচ্ছে অ্যাসাইন অফিসিয়ালি ইচ এমপ্লয়িজ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, প্রত্যেক এমপ্লয়িকে যাতে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন অনুযায়ী তাদের ঠিকমতো করা হয়। পরে হচ্ছে স্টাফিং হচ্ছে এর
রিক্রুটমেন্ট প্রসেসের থার্ড একটা ভাগ হচ্ছে ইন্ডাকশন, মানে আমরা সিলেক্ট করলাম, এবার ইন্ডাকশন হচ্ছে যাতে সেই যে নতুন করে সিলেক্ট করা হলো তাকে কোম্পানির উপযোগী করে কাজ করার জন্য যে ট্রেনিং প্রয়োজন, এবং প্রত্যেক কোম্পানির নিজস্ব কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স বা কালচার থাকে, সেগুলো সেই এমপ্লয়িকে, নিউলি রিক্রুটেড এমপ্লয়িকে সেগুলো ঠিকমতো বুঝিয়ে যাতে তাদের কাজ, সে যখন কাজে নামবে কোম্পানির জন্য কিছু প্রোভাইড করতে পারে, সেইটাকেই আমরা বলছি ট্রেনিং দেওয়া। তারপরে হচ্ছে মোটিভেটিংয়ের জন্য আমাদের রেট ডিটারমিনেশন দরকার, রিক্রিয়েশনের ব্যবস্থা থাকা দরকার, ঠিকমতো কমিউনিকেশন প্রসেস অর্গানাইজেশনে থাকতে হবে, এটা হচ্ছে সবসময় ফিডব্যাক থাকা দরকার কোনো কমিউনিকেশনের। এইগুলো হচ্ছে পার্সোনাল ডিপার্টমেন্টকে দেখতে হয়। কালেকটিভ বার্গেনিং, যেটা হচ্ছে লিগালি এস্টাবলিশড এমপ্লয়িজ অর্গানাইজেশনের সাথে কথাবার্তার মাধ্যমে তাদের অ্যাপোর্ট তৈরি করা এবং কোম্পানির প্রতি তাদের লয়াল রাখা, এটা হচ্ছে কালেকটিভ বার্গেনিংয়ের অংশ। এমপ্লয়ি ডিসিপ্লিন মেনটেন করা হচ্ছে এদের অংশ। পারফরমেন্স ইভ্যালুয়েশন এগুলো একটা দরকার, কারণ তার কাজের কোনো ওয়ার্কার বা এমপ্লয়ি ঠিকমতো কাজ করার পর তার কি প্রমোশন হবে, কতটা তার কাজের জন্য তার কি স্কোপ হবে বা বোনাস হবে, এগুলো ঠিক করবে। এমপ্লয়ি কাউন্সিলিংও একটা বিশাল ফ্যাক্টর, যাতে করে তাদের পার্সোনাল কোনো প্রবলেম আসলে সেটা সলভ করানো যায়। সেফটি, যাতে ওয়ার্কারদের কাজের ক্ষেত্রে কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে এবং সামান্য বিপদ হলেও তাড়াতাড়ি যাতে কীভাবে সেটা রেকটিফাই করা যায়, এই সব বিষয়টা দেখতে হয়। মেডিকেল সার্ভিসেস থাকতে হবে, কোনো ডিজিজ বা ইলমেন্ট বা ইনজুরি হলে কিভাবে সেগুলো ব্যবস্থা করা যায়, প্রিভেন্টিভ মেজার্স নেওয়া যায়। প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, এটা সেফগার্ডিং দ্য কোম্পানি অ্যান্ড ইটস প্রপার্টি, এটা করতে হবে। পার্সোনাল রিসার্চ, ডেভেলপ ইমপ্রুভ কন্ডিশন, অর্গানাইজেশনে যখন টেকনোলজিক্যাল বা আদার চেঞ্জ হবে তখন কিভাবে আরও কন্ডিশনকে এমপ্লয়ি ইমপ্রুভ করা যায়, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এইগুলো দেখতে হবে। এবারে আমরা দেখছি যে রিক্রুটমেন্ট ইটসেলফ, আমরা আগেও আলোচনা করেছি যে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে একটা ফ্যাক্টর, সেখানে রিক্রুটমেন্টের যে প্রসেস, সেইখানে আমরা বলছি যে এগুলো কতগুলো প্রসেসের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট, সিলেকশন, প্লেসমেন্ট অ্যান্ড ইন্ডাকশন। রিক্রুটমেন্ট আগেই বলেছি যে যাতে করে কোয়ালিফাইড এবং যোগ্য অ্যাপ্লিকেন্টসরা কোনো ভ্যাকেন্সির অ্যাগেনস্টে তাদের উইলিংনেস দেখায়, অ্যাট্রাক্ট করে যাতে অর্গানাইজেশনে, সেইটাকেই হচ্ছে রিক্রুটমেন্ট বলছি। এবার যারা অ্যাপ্লিকেশন করলো তাদের ভিতর থেকে সুইটেবল ক্যান্ডিডেটকে চুজ করে নেওয়া, সেটাকে বলা হচ্ছে সিলেকশন। অ্যাকচুয়ালি দেখতে পাবো এটা নাথিং বাট দ্য কতগুলো রিজেকশন প্রসেসের সমষ্টি। প্লেসমেন্ট, এবার হচ্ছে বেস্ট ক্যান্ডিডেটকে তার বেস্ট সুটেড পজিশন, রাইট ম্যান ফর দ্য রাইট জব, এই জায়গাটাকে আমরা প্লেসমেন্ট প্রসেস বলছি, যে তাকে কোন জায়গায়, কোন সেক্টরে, কোন পজিশনে নিয়োগ করা হবে। এবং তারপরে হচ্ছে ইন্ডাকশন একটা বিশাল ভাইটাল ব্যাপার, কারণ আজকে যাকে সিলেক্ট করা হলো এবং প্লেসমেন্ট দেওয়া হলো, সে অর্গানাইজেশনের সাথে ঠিকমতো কাজ করতে গেলে তার যেমন অনেক ট্রেনিং দরকার হয়, অন জব ট্রেনিং বা আদার ট্রেনিং, অ্যাট দ্য সেম টাইম অর্গানাইজেশন কালচার, তার বিহেভিয়ার প্যাটার্ন, এইগুলোকে বোঝার জন্য তার কিছু ট্রেনিং দরকার পড়ে। সেইগুলো কমপ্লিট করার পরেই সে অর্গানাইজেশনকে কিছু দিতে পারবে কাজের বিনিময়ে, তখন এইটাকে আমরা ইন্ডাকশন প্রোগ্রাম বলি। এবং সব পজিশনেই ইন্ডাকশন প্রোগ্রাম
মেনটেন করা হয়। এবারে রিক্রুটমেন্টের প্রসেস কি? রিক্রুটমেন্টে আমরা জানি যে ক্লিয়ার কাট জব স্পেসিফিকেশন এবং জব স্পেসিফিকেশন বলে দিতে হবে, মানে এই কাজ জব করার জন্য কী কী রেসপন্সিবিলিটি নিতে হবে, কীরকম কোয়ালিফিকেশন দরকার, তার জবের নেচার অফ ডিউটি কীরকম হবে, এবং জবের বিনিময়ে সে কীরকম রেমুনারেশন পাবে, এই সমস্ত কিছুই হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসের শুরুতে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট করুক বা জানাক তাতে বলে দিতে হবে। সেই জন্য রিক্রুটমেন্টের কিছু প্রিপারেশন করতে হয়। এখানে যেমন ফিজিক্যাল স্পেসিফিকেশন এইগুলো ঠিক করে নিতে হয়, যেমন সাধারণভাবে হাইট কীরকম হবে, ডেক্সটারিটি কীরকম, ভয়েস কীরকম, কালার ডিসক্রিমিনেশন আছে কি না, এইজ রেঞ্জ, এইগুলো ঠিক করতে হয়। মেন্টাল স্পেসিফিকেশন দেখতে হয়, মানে তার ইন্টেলিজেন্স কতটা আছে, অ্যাবিলিটি, মেমোরি কীরকম, জাজমেন্টের ক্ষমতা কীরকম, অ্যাবিলিটি টু প্ল্যান কীরকম, এই সমস্তগুলো হচ্ছে মেন্টাল স্পেসিফিকেশনের মধ্যে পড়ে। এবার হচ্ছে ইমোশনাল অ্যান্ড সোশ্যাল স্পেসিফিকেশন দেখতে হয়, যেমন অ্যাপিয়ারেন্স, ম্যানার কীরকম, ইমোশনাল স্টেবিলিটি কীরকম, অ্যাগ্রেসিভনেস কীরকম, লিডারশিপ, সোশ্যাল অ্যাডাপ্টিবিলিটি কীরকম, এইগুলো। বিহেভিয়ারাল স্পেসিফিকেশন কিছু ঠিক করতে হয়, যেমন সাধারণভাবে হায়ার ম্যানেজমেন্ট লেভেলে এগুলো দরকার, যেমন কীরকম তার সাথে বিহেভিয়ার এক্সপেক্ট করে, এইগুলো। এবারে হচ্ছে সোর্স অফ ম্যান পাওয়ার। আমরা যে কোনো অর্গানাইজেশনের জন্য ম্যান পাওয়ার পাচ্ছি, সেগুলো সোর্স কী হতে পারে? একটা হতে পারে ইন্টারনাল সোর্স, যেমন হচ্ছে পার্সন অলরেডি পেরোলে আছে অর্গানাইজেশনের, সেই নতুন জায়গায় আসলো, তার প্রমোশন পেলো বা কিছু হলো, বা কোম্পানি অলরেডি কিছুদিনের জন্য কোম্পানিতে কাজ করেছিল, পরে আর করেনি, সেরকম ইন্টারনাল সোর্স হতে পারে। এক্সটার্নাল সোর্স হতে পারে, এক্সটার্নাল সোর্স থেকেই বেশিরভাগ করা হয়, যেমন রিটায়ার্ড এক্সপিরিয়েন্স পারসনস, আদার্স নট ইন দ্য লেবার ফোর্স, এদের মাধ্যমে, বিভিন্ন স্কুল কলেজ, আনএমপ্লয়েড জায়গা, এইসব মাধ্যমে হতে পারে। মেথড অফ রিক্রুটমেন্টের কতগুলো মেথড আছে, যেমন ডাইরেক্ট মেথড। এখানে হচ্ছে রিক্রুটার্সরা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে বা প্রফেশনাল ইনস্টিটিউশনে গেল, বা অনেক সময় কিছু ওয়েটিং লিস্ট, অনেক উইলিং ক্যান্ডিডেটরা অর্গানাইজেশনে মাঝে মাঝে গিয়ে তারা নিজেরাই অ্যাপ্লাই করে, সেই ওয়েটিং লিস্ট থেকে হতে পারে। তো স্কুল কলেজ আগেই বলেছি। এমপ্লয়ি কন্ট্যাক্ট উইথ পাবলিকস, অর্গানাইজেশনের এমপ্লয়িদের কারোর যদি চেনা জানা থাকে সেখান থেকে হতে পারে। ম্যানস এক্সিবিট থেকে হতে পারে, কোনো সেমিনার, কনভেনশন, এইসব জায়গা থেকে কিছু হতে পারে। ওয়েটিং লিস্ট আগেই বলেছি। আবার ইনডাইরেক্ট মেথড, এইভাবেও রিক্রুটমেন্ট হতে পারে, যেমন নিউজ পেপার বা রেডিও বা টেলিভিশন বা প্রফেশনাল জার্নালে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে হতে পারে। থার্ড পার্টি মেথড হতে পারে। থার্ড পার্টি মেথডের ভিতর আবার তিনটে ভাগ আছে। কোনো প্রাইভেট এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে অর্গানাইজেশন তাদের দিয়ে দিল, সাধারণত কোনো প্রফেশনাল এজেন্সি হতে পারে। স্টেট আর পাবলিক এমপ্লয়মেন্ট এজেন্সি, যেমন লেবার এক্সচেঞ্জ, এইগুলোর মাধ্যমে হতে পারে। আবার হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ বা প্রেজেন্ট এমপ্লয়িজ, এইভাবে হতে পারে। ট্রেড ইউনিয়নের মাধ্যমে হতে পারে, প্রফেশনাল সোসাইটিসের মাধ্যমে হতে পারে। এইগুলো সব হচ্ছে আমাদের মেথড অফ রিক্রুটমেন্ট। এবারে হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস হচ্ছে যে ইনফরমেশন, যারা অ্যাপ্লিকেশন করলো তাদের ইনফরমেশন যাচ করা এবং ইভ্যালুয়েট তাদের কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স ইত্যাদি এইসব করা, এবং হচ্ছে তাদের সুইটেবিলিটি
এইটাকে ঠিক করা। এইখানে একটা ছবিতে দেখানো হয়েছে, এইগুলো ভ্যারি করতে পারে বিভিন্ন স্তরগুলো, হ্যাঁ, যেন হার্ডেল জাম্পের মতো। রিজেকশন প্রসেস দেখো, একটা প্রিলিমিনারি ইন্টারভিউ, বিভিন্ন টেস্টিং, ওয়ার হিস্ট্রি, রেফারেন্স, ফিজিক্যাল এক্সামিনেশন, এইগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, রিটেন এক্সামিনেশন হতে পারে। এই প্রত্যেকটায় দেখো, এক একটায় যেই রিজেক্টেড হয়ে গেছে সে রিজেক্ট, যেই পাস করছে পরবর্তী হার্ডেলে গেল, এই রকম করে করে আলটিমেট এমপ্লয়মেন্ট হচ্ছে। এবারে যে বিভিন্ন সিলেকশনের যেগুলো মূলত বেশি আমরা লক্ষ্য করি, সিলেকশন টেস্ট নেওয়া হয়, সেইখানে বিভিন্ন টাইপের সিলেকশন টেস্ট হয় তার জব অনুযায়ী বা পজিশন অনুযায়ী। যেমন অ্যাচিভমেন্ট অর ইন্টেলিজেন্স টেস্ট আছে, সেখানে হচ্ছে জাস্ট তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত, ট্রেনিং প্রোগ্রাম কী আছে, এইগুলো সব জেনে নেওয়া। অ্যাপটিটিউড অর পোটেনশিয়াল অ্যাবিলিটি টেস্ট, সেখানে হচ্ছে তার ভিতর যে ল্যাটেন্ট হিডেন অ্যাবিলিটি আছে সেটাকে বার করে নিয়ে আসা হয়। এটা মেন্টাল টেস্ট হয়, ইন্টেলিজেন্স টেস্ট আর কি, আইকিউ মেজার করে। মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্ট আছে, মানে পার্টিকুলার টাইপ অফ মেকানিক্যাল ওয়ার্ক কীভাবে সে করতে পারে। সাইকোমোটর টেস্ট হয়, সেখানে হচ্ছে তার ডেক্সটারিটি, সিমিলার অ্যাট্রিবিউটস, কন্ট্রোল, কোঅর্ডিনেশন, এইগুলো ঠিক করা হয়। পার্সোনালিটি টেস্ট আছে, পার্সোনালিটি টেস্টের এখানে দেওয়া হয় ইন্ডিভিজুয়ালস ভ্যালু সিস্টেম কীরকম, তার ইমোশনাল রিয়াকশন কীরকম, ম্যাচুরিটি কীরকম, এইগুলো দেখা হয়। অবজেক্টিভ টেস্ট, এখানে হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি, ডমিনেন্স, সাবমিশন, সেলফ কনফিডেন্স, এগুলো দেখা হয়। প্রজেক্টিভ টেস্ট, এখানে হচ্ছে পার্সন এখানেই নিজের ওন ইন্টারেস্ট বা ইন্টারপ্রিটেশন সার্টেন স্ট্যান্ডার্ড স্টিমুলিটিতে কীরকম হবে সেটা দেখায়। স্টিমুলেশন টেস্ট, এখানে হচ্ছে অ্যাপ্লিকেন্টসের রিয়াকশন দেখা হয় হোয়েন পার্টিকুলার সিচুয়েশন, সেটাতে কীরকম হবে, তাতে তার ইনজেনুইটি আন্ডার প্রেশারে কীরকম সেটা দেখা হয়। ইন্টারেস্ট টেস্ট হয়, সেখানে হচ্ছে এইখানে কোনো পার্সনের নিজস্বভাবে কোন কাজ ফিল্ডে তাকে সে স্যাটিসফাইড হবে সেটা বোঝা যায়। আর ইন্টারভিউ, রিটেন টেস্টের পর ইন্টারভিউ ব্যবস্থা করা হয়, সেখানে ইন্টারভিউরও কতগুলো ভাগ আছে। যেমন ইনফর্মাল ইন্টারভিউ, সেখানে হচ্ছে জাস্ট কিছু কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয় তার এক্সপিরিয়েন্স, নেম, প্লেস, এইসব নিয়ে। এবার ফর্মাল ইন্টারভিউ হয়, এখানে কিছুটা স্ট্রাকচার্ড কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ফর্মাল ইন্টারভিউ আছে, প্যাটার্ন ইন্টারভিউ। ফর্মাল ইন্টারভিউর ভিতর ভাগগুলো হচ্ছে প্যাটার্ন ইন্টারভিউ, এখানে হচ্ছে প্ল্যান্ড ইন্টারভিউ এবং হায়ার অ্যাকুরেসি এইগুলো ঠিক করা হয়। তারপরে হচ্ছে নন ডাইরেক্টিভ ইন্টারভিউ, এখানে হচ্ছে ইন্টারভিউইকে ফ্রিলি কথা বলতে দেওয়া হয়, তাতে তার ভিতরের সমস্ত কিছুটা বেরিয়ে আসে। ডেপথ ইন্টারভিউ, সেখানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফিল্ডে, স্পেশালাইজড ফিল্ডে তার কি ইন্টারেস্ট, কতটা পর্যন্ত তার যাওয়া হয়। সাধারণত R&D রিসার্চ ফিল্ডে যাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফিল্ডে, তাদের এটা করা হয়। স্ট্রেস ইন্টারভিউ, এখানে আন্ডার সিভিয়ার প্রেশার, স্ট্রেস কন্ডিশন সে কীরকমভাবে রিয়্যাক্ট করে এবং সেই ট্যাকেল করে। সাধারণভাবে প্রচুর লোককে যারা হ্যান্ডেল করবে, বড় বড় পোস্টে যারা যাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যাবে, তাদের এইগুলো করা হয়। গ্রুপ ইন্টারভিউ, এখানে একটা গ্রুপের ভিতরে তাদের গ্রুপ ডিসকাশন বা আদারের মাধ্যমে যে কীরকমভাবে তারা একটা জিনিসকে প্রেজেন্ট করছে, কীভাবে তারা সেইটাকে
এন্ট্রি নিচ্ছে কোনো আলোচনাতে, এইগুলো বিচার করা হয়। প্যানেল ইন্টারভিউতে একটা সিলেকশন কমিটি থাকে, যাতে বিভিন্ন ফিল্ডের বা বিভিন্নটা লোকরা থাকে, যাতে একবারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একজনের জাজমেন্ট হয় এবং স্ট্রাকচার্ড কোশ্চেন ধরা হয়। এরপরে আমরা আসছি ট্রেনিং অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের সাথে ট্রেনিং ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কারণ ঠিকমতো ট্রেনিং যদি না দেওয়া হয় বা ট্রেনিংটা যদি আগে থেকে না বোঝা যায়, তাহলে অর্গানাইজেশনে আগামী দিনে কীরকমভাবে ডেভেলপ করবে। কোনো অর্গানাইজেশনে টেকনোলজিক্যাল চেঞ্জের জন্য হোক বা আদার চেঞ্জের জন্য হোক, অর্গানাইজেশনের চেঞ্জ আসলে এমপ্লয়ীদের কীভাবে তার উপযোগী করে নিতে হবে, যাতে সেই সিচুয়েশনকে কোপ উইথ করতে পারে, সেই জন্যই ট্রেনিং এবং ডেভেলপমেন্ট ওতপ্রোতভাবে জড়িত। এর ভিতর ফিডব্যাক অ্যানালিসিস আছে, এই সমস্ত জিনিস লক্ষ্য রাখতে হয়। ট্রেনিং টেকনিক্স, ডিফারেন্ট টাইপস অফ ট্রেনিং টেকনিক্স হতে পারে, লেকচারের মাধ্যমে করা হতে পারে, কনফারেন্স, প্রজেক্ট, প্যানেলস, বাস সেশনের মাধ্যমে করতে হতে পারে, কেস স্টাডি অ্যান্ড ইনসিডেন্ট মেথডের মাধ্যমে করতে হতে পারে, রোল প্লেয়িংয়ের মাধ্যমে করতে হতে পারে। পার্টিসিপেন্টসকে তাকে একটা রোল টেক করতে বলা হয় এবং পার্টিকুলার সিচুয়েশনে সে কীভাবে সেটাকে হ্যান্ডেল করবে সেই সম্বন্ধে তাকে বলা হয়। ইন বাস্কেট এক্সারসাইজ করা যেতে পারে। এখানে হচ্ছে ট্রেনিং টেকনিকটা যে ইনকামিং যে মেল আসে এক্সিকিউটিভের থেকে, তার অ্যারাউন্ডে ডিজাইন করা হয়। ম্যানেজমেন্ট গেমস কিছু আছে, এটা হচ্ছে স্টিমুলেশন মডেল। ট্রেনিংস আর ডিভাইডেড ইনটু, এখানে ট্রেনিংসরা টিমে ডিভাইডেড হয় এবং সার্টেন ম্যানেজমেন্ট কীভাবে কোপ করবে ডিসিশনকে বা সিচুয়েশনকে, সেইভাবে আলোচনা করা হয়। আর কিছু এক্সপেরিমেন্টাল মেথড আছে, তার ভিতর হচ্ছে সেন্সিটিভিটি ট্রেনিং টাস্ক গ্রুপ হয়। এরা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সিটিভিটি ট্রেনিং। এরা হচ্ছে যাতে গোলকে সামনে রেখে তাদের কোনো পিউপিলকে কীভাবে নিজেকে চেঞ্জ করতে হবে, কীভাবে কাজ করতে হবে, এটা কিছু কিছু লোকের ভিতর ট্রেনিং দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। এবার তারাই তার ফেলো পার্সনকে আরও সেন্সিটাইভ করে যে এই জিনিসটাকে তাদের ডাইনামিক ফিল্ডে কালচারের ভিতর নিয়ে নিতে। সেন্সিটিভ গ্রুপের মাধ্যমে হতে পারে, ট্রানজ্যাকশনাল অ্যানালিসিসের মাধ্যমে হতে পারে। এখানে হচ্ছে কারুর বিহেভিয়ার এবং সোশ্যাল রিলেশনশিপসকে রিফ্লেক্ট করে, অ্যান ইন্টারচেঞ্জ বিটুইন তার যে বিভিন্ন প্রত্যেকের ভিতরে এই যে চাইল্ড, প্যারেন্ট, অ্যাডাল্ট, এইরকম বিভিন্ন বিহেভিয়ারাল প্যাটার্ন আছে, সেইটাকে যাতে একটা হোমোজেনাইজেশন করা যায়, সেই রকমের কিছু ট্রানজ্যাকশনাল অ্যানালিসিস ট্রেনিং হয়। সাধারণভাবে হায়ার লেভেল ম্যানেজারদের ক্ষেত্রে এটা হয়। অ্যাচিভমেন্ট মোটিভেশন অ্যানালিসিস হতে পারে। এখানে সাকসেসের জন্য নিড অফ সাকসেস, এটা অ্যাটেন্ড করতে গেলে কীরকম এক্সিলেন্স ইন্ডিভিজুয়ালের দরকার, যাতে তারা তাদের নিডকে স্যাটিসফাইড করতে পারে, সেইগুলো সম্বন্ধে ট্রেনিং দেওয়া হয়। আর ট্রেনিংয়ের সাথে ডেভেলপমেন্ট ওতপ্রোতভাবে জড়িত আছে। এটা হচ্ছে অর্গানাইজেশনাল চেঞ্জ, অর্গানাইজেশনকে আরও ভালো মতো কোপ করতে পারার জন্য যে দরকার বিশেষত্ব সেইগুলো। এবং আবারও বলছি যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হচ্ছে সব সময় হচ্ছে ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এর কোনো জায়গায় থেমে থাকলে কোনো কমপ্লেসেন্সির জায়গা নেই। সব সময় আমাদের হচ্ছে যে কীভাবে আমার ওয়ার্কফোর্স বা এমপ্লয়ীদের আরও ভালো করা যাবে, তার নিরন্তর প্রচেষ্টা। এইটাই হচ্ছে আজকে এইটুক পর্যন্তই আমাদের থাকলো।